মূল কনসেপ্ট কাঁপাবি তো। 11 কেমিস্ট্রি কাঁপাবি তো রে। 11-এ উঠতে যাচ্ছিস, 11-এর প্রথম চ্যাপ্টারই তোর মন লাগবে। কেমিস্ট্রির প্রেমে পড়ে যাবি তুই। মাধ্যমিকের পর সবাই যখন তড়িঘড়ি ক্লাস 11 শুরু করছে, তখন আমি তোকে একটু থামতে বলছি, একটু বেসিক গুলোকে রিভিশন করতে বলছি। আমি তোকে চ্যালেঞ্জ করছি, 4 থেকে 5 মাস পরে তুই আমাকে এসে সবার প্রথমে ধন্যবাদ জানাবি যে দাদা তোমার ওই বেসিক গুলো আমি শিখেছিলাম বলে আজকে আমি ক্লাস 11-এ কাঁপিয়ে দিতে পারছি। আমরা প্রত্যেক বছর প্রচুর ছেলে মেয়েকে দেখি যারা ক্লাস 10 লেভেলে তো বিরাট কিছু করে দেয়, কিন্তু 11-এ গিয়ে হোঁচট খেয়ে যায় এই বেসিকের অভাবে। আর তোদেরকে আমি সেটা হতে দেবো না। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকে এতদিন আমাকে অ্যাডভেঞ্চার একাডেমি আমার মেন চ্যানেলে শুনতিস। এটা আমার 11-12 এর চ্যানেল এবং এখন থেকে তোদের সব ভিডিও এই চ্যানেলেই আসবে। দেখ, তোরা প্রত্যেকেই জানিস বাংলা মিডিয়ামের জন্য আমরা শুরু করেছি বেসিক রিভিশন সিরিজ, যেখানে সেই সমস্ত কনসেপ্ট যেগুলো হয়তো তুই 9-10 লেভেলে পড়েছিস বাট 11 কেমিস্ট্রিতে তোর লাগবে, সেইগুলোকে আমরা পিক করে করে এনে করাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। শুধুমাত্র যেটুকু লাগবে সেই কোর কনসেপ্টটাকে তোকে আমি শিখিয়ে দিচ্ছি। আগের ক্লাস আমি দিয়েছিলাম পরমাণুর গঠনের বেসিক। তোরা প্রচুর ছেলে মেয়ে একদম মারাত্মক সেটার মধ্যে রেসপন্স করেছিস এবং সেটা খুব খুশি আমি। তোরা প্রপার পাথটা ধরে ফেলতে পারছিস, প্রপার ওয়েতে তোরা এগোচ্ছিস। আমি তোকে কথা দিচ্ছি, যেই তোকে বলুক 11 সায়েন্স কঠিন, তুই পরের জেনারেশনকে আর বলবি না। 11 কেমিস্ট্রিকে তোর সামনে আমি এমন করে তুলে ধরবো, তুই কাঁপিয়ে রেখে দিবি। প্রথম ক্লাসটা আসতে দে না, কিছুদিনের মধ্যে ডেমো ক্লাস আসছে। আমি তোকে বলেছি তো তুই কেমিস্ট্রি প্রেমে পড়বি, তুই নিচে কমেন্ট করে সেই সময় জানাবি তুই কেমিস্ট্রি প্রেমে পড়েছিস। চল আজকে বেসিক রিভিশন 2 করা যাক। আজকে মূল কনসেপ্ট নিয়ে এসেছি ভাই, এবং আমি জানি তোরা প্রত্যেকেই মূল কনসেপ্ট নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকিস। 9 লেভেলে যখন টিচাররা মোল করিয়েছিলেন তোরা তখন অনেক ছোট ছিলি এবং মোলটা অনেকে ধরতে পেরেছিলি, অনেকে ধরতে পারিসনি। আমি বলছি দেখ, ওই সমস্ত ভাবনা চিন্তা মন থেকে এখন বাদ দিয়ে দে। 11-এ উঠতে যাচ্ছিস, 11-এর প্রথম চ্যাপ্টারই তোর মন লাগবে। সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, রসায়ন বিদ্যার প্রাথমিক ধারণা বলে তোদের একটা চ্যাপ্টার আছে, এবং সেখানে তোর মূল কনসেপ্ট না জানলে তুই চ্যাপ্টারটা করতেই পারবি না। সেই জন্য আমার মনে হলো একবার মূল কনসেপ্টটাও তোদের সাথে ডিসকাস করা যায়। আচ্ছা, তোরা প্রত্যেকে কখনো না কখনো কলা কিনতে গেছিস, সেখানে তোরা শুনেছিস 1 ডজন কলা। তোরা প্রত্যেকেই জানিস যে তোকে যখনই দোকানদার বলবে এই 1 ডজন কলাটা নিয়ে যাও, ওর মধ্যে 12টা কলা আছে। তার মানে ওই ডজন কথাটার সঙ্গে তুই খুব পরিচিত। তুই জানিস 12টা যদি একসাথে থাকে সেটাকে 1 ডজন বলে। সেমনি জেনে নে না ভাই, এই পৃথিবীতে একটা সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। আমি জানি তোর কাছে 12 সংখ্যাটা খুব ছোট ছিল, কিন্তু এই 6.023 ইন্টু 10⁻23 এই সংখ্যাটা বিরাট বড় ভাই। বড় হোক ছোট হোক, সংখ্যা তো সংখ্যাই হয়। তোর কাছে যদি 12টা কলা থাকে, তুই সেটাকে যদি 1 ডজন বলিস, তাহলে মনে রাখ তোর কাছে যদি এতগুলো কলা থাকতো তুই সেটাকে বলতিস 1 মোল কলা। ব্যাস, তার মানে দাদা মোল আর কিছুই না। যেমনি ডজন একটা সমষ্টিকে প্রকাশ করে, মোলও সেমনি একটা সমষ্টিকে প্রকাশ করে। আমি বললাম একদম ভাই। পৃথিবীতে যে কোনো জিনিস, এই নাম্বারটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। যে কোনো জিনিস যদি তুই অ্যাভোগাড্রো সংখ্যক নিয়ে নিতে পারিস, তাহলে সেইটাকে আমরা এক কথায় ছোট করে বলি 1 মোল। তুই যদি অ্যাভোগাড্রো সংখ্যক বেড়াল নিয়ে চলে আসতে পারিস, তাহলে 1 মোল বেড়াল। তুই যদি অ্যাভোগাড্রো সংখ্যক কুকুর নিয়ে আসতে পারিস, তাহলে 1 মোল কুকুর। তুই যদি অ্যাভোগাড্রো সংখ্যক যে কোনো জন্তু আনতে পারিস, 1 মোল জন্তু। অ্যাভোগাড্রো সংখ্যক পেন্সিল, 1 মোল পেন্সিল। অ্যাভোগাড্রো সংখ্যক পেন, 1 মোল পেন। অ্যাভোগাড্রো সংখ্যক কলা, 1 মোল কলা। ভাই যে কোনো কিছু তুই নিয়ে চলে আয়, যেমনি 12টা মানে 1 ডজন, সেমনি অ্যাভোগাড্রো সংখ্যক মানে 1 মোল। গল্প শেষ। হিয়ার ইজ দ্য কনসেপ্ট। তার মানে দাদা, যদি অ্যাভোগাড্রো সংখ্যক অণু আমার কাছে থাকে, তাহলে 1 মোল অণু। যদি আমার কাছে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, 1 মোল পরমাণু। দাদা যদি আমার কাছে অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকে, 1 মোল আয়ন। আর কি আছে ভাই, এগুলোই তো তুই পড়েছিলি। এবার একটু ছোট ছোট করে শেখা যাক মূল কনসেপ্টের জন্য ঠিক কি কি বেসিক জিনিসপত্র লাগে। তুই এইটুকু তো শিখে গেছিস। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, এই অ্যাভোগাড্রো সংখ্যাটাকে অনেকে 6.022 ইন্টু 10⁻23 লেখে। দেখ ভাই, তোরা যখন ক্যালকুলেটর দিয়ে আগেকার দিনে 11-এ ক্যালকুলেটর অ্যালাউ করা হতো, সাইন্টিফিক ক্যালকুলেটর, তখন সবাই এই নাম্বারটা ধরে করতো।
কারণ এই নাম্বারটাকে কাটতে ক্যালকুলেটর দিয়ে তো সুবিধা হতে পারে, কিন্তু নর্মালি হাতে যখন তুই 2 দিয়ে কাটবি এটা একটু সমস্যা তৈরি করে। সেই জন্য এই নাম্বারটাকেও লোকজন গ্রহণ করে, কারণ এটাকে 2 দিয়ে কাটাটা সহজ। আর কিচ্ছু না, তুই যে কোনো নাম্বার দিয়ে কর, দুটোই কারেক্ট, দুটোতেই কোনো ভুল নেই। চল এবার তোকে একটু মূল কনসেপ্টের মধ্যে নিয়ে যাই। মাত্র 3টে প্রিন্সিপাল আমি তোকে শেখাবো, এবং ওই 3টে শিখে নিতে পারলে তোর ফুল মোল ডান, তোকে আর এক্সট্রা করে কিচ্ছু করতে হবে না। বাট ওইগুলো শেখানোর আগে আমি তোকে একটু আণবিক ভর বার করা শেখাতে চাই। তুই বলবি দাদা আমরা তো সব পারি, আর আরেকটু শেখাই ভাই। খেয়াল রাখ, কয়েকটা পারমাণবিক ভর প্রথমে মনে রাখ। হাইড্রোজেনের ক্ষেত্রে 1, নাইট্রোজেনের ক্ষেত্রে 14, কার্বনের ক্ষেত্রে 12। এগুলো তোকে কিন্তু খেয়াল রাখতেই হবে, এবং আমি জানি এগুলো তোরা সবাই জানিস, যারা যারা জানিস না তারা জেনে রাখ। এগুলো হচ্ছে এক একটা পরমাণুর পারমাণবিক ভর। অক্সিজেনের যেমন হচ্ছে 16, তেমনি তোর ধর ক্লোরিনের ক্ষেত্রে তোকে মনে রাখতে হবে 35.5, সোডিয়ামের ক্ষেত্রে মনে রাখতে হবে 23, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে মনে রাখতে হবে তোকে 24, যেমন ধর তোকে সালফারের ক্ষেত্রে মনে রাখতে হবে 32, যেমন ধর আর তোর কি লাগবে আর কি লাগবে আর কি লাগবে, আপাতত মনে হয় আর কিছু লাগবে না লাগবে না লাগবে না। এগুলো মোটামুটি শিখে নিতে পারলে বেসিক সমস্ত কিছু রেডি একদম। এই কয়েকটা জানলেই আপাতত তোর হবে। এবার ধর তোকে আমি কখনো বললাম CO2-র আণবিক ভর বার কর। এটা একটা অণু, টোটালটা একটা অণু। আগের দিন তোদেরকে আমি অণু পরমাণুর কনসেপ্ট শিখিয়ে দিয়েছি। এই অণুটার যদি তোকে আমি আণবিক ভর বার করতে বলি, তাহলে তোকে প্রত্যেকটা পারমাণবিক ভরকে যোগ করতে হবে। দাদা এখানে কার্বন কতগুলো আছে? আমি বললাম একটাই কার্বন আছে ভাই। দাদা কার্বনের পারমাণবিক ভর কত না 12, তাহলে যেহেতু একটাই কার্বন আছে সেই কারণে আমি এখানে 12 বসাবো। হয়েছে? দাদা কার্বন থেকে অক্সিজেনে যখন আমি জাম্প করছি তখন মধ্যখানে একটা প্লাস বসাবো। দাদা অক্সিজেন কতগুলো আছে? আমি বললাম 2টো অক্সিজেন আছে ভাই। তো দাদা যদি 2টো অক্সিজেন থাকে তাহলে একটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তো এখানে আছে 2টো, তাহলে আমি কি করব না 16 গুণ 2 করে দেবো, গল্প শেষ। তার মানে দাদা 12 প্লাস 16 2 হয়ে গেল 32, 32 10 42 আর 2 হয়ে গেল 44, গল্প শেষ। তার মানে দাদা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা 44 বেরোচ্ছে। বললাম বেরোচ্ছে। একই রকম ভাবে তুই NH3 বার করতে পারবি ভাই। NH3 ক্ষেত্রে দাদা মানে অ্যামোনিয়ার ক্ষেত্রে দাদা নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের 14, আমি বললাম 14 একটাই আছে তো জাস্ট 14 বসাচ্ছি। হাইড্রোজেন কত দাদা? 1। কতগুলো হাইড্রোজেন আছে বল? 3টে, তাহলে 1 × 3 বসাচ্ছি। তাহলে হয়ে গেল দাদা 14 + 3 = 17। আমি বললাম ভেরি গুড। আচ্ছা দাদা NaCl এর ক্ষেত্রে তুমি আণবিক ভর বলো তো? আমি বললাম না, NaCl একটা আয়নীয় যৌগ। আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর হয় না, কারণ আণবিক ভর কতটা কেবলমাত্র অণুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে NaCl এর ক্ষেত্রে কি হবে? সংকেত ভর হবে। ভ্যালু সেম, ঘুরিয়ে নাক ধরা কনসেপ্ট, সবই সেম, জাস্ট নামটা আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর বলা, আর কিচ্ছু নয় ভাই। এইবার কি হবে দাদা? তাহলে সোডিয়াম ক্লোরাইডে কি করে করব? আমি বলছি দেখ সোডিয়ামের কত না 23, তাহলে তুই সোডিয়ামের 23 বসিয়ে দে। দাদা ক্লোরিনের কত? ক্লোরিনের 35.5, তাহলে তুই বসিয়ে দে 35.5। এবার নে যোগ করে দে, 5 আর 3 হয়ে গেল 8, 3 আর 2 হয়ে গেল 5.5 এর মতো চুপচাপ বসে রইলো ভালো ছেলের মতো, গল্প শেষ। 58.5 বেরিয়ে গেছে। তার মানে তুই যে কোনো কারোর আণবিক ভর বা সংকেত ভর এগুলোর মাধ্যমে বার করে দিতে পারছিস। হয়েছে? কমপ্লিট। চলো এবার ওই যে 3টে প্রিন্সিপাল তোকে আমি শেখাবো বলেছিলাম, তার মধ্যে প্রথম প্রিন্সিপালটা শুরু করি। এবং আমি এইটুকু খেয়াল আছে নিশ্চয়ই তোর, যে কোনো পৃথিবীতে যে কোনো কিছু অ্যাভোগাড্রো সংখ্যক নেওয়া মানে সেটা 1 মোল নেওয়া, ব্যাস কনসেপ্ট রেডি। চল প্রথম 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 প্রিন্সিপাল, যে কোনো অণুকে তার আণবিক ভর পরিমাণ নেওয়া মানে, এগুলো খাতার মধ্যে লিখে রাখবি, আণবিক ভর পরিমাণ নেওয়া মানে 1 মোল পরিমাণ নেওয়া। এগুলো পৃথিবীর কোনো বইতে এরকম ভাবে গুছিয়ে লেখা থাকবে না, সব বইতেই থাকে বাট ছড়ানো ছেটানো। তোকে আমি এক জায়গাতে 3টে প্রিন্সিপাল আনবো, তোর মোল কনসেপ্ট ডান হবে। এই কথাটাকে তোকে মনে রাখতেই হবে যতদিন তুই কেমিস্ট্রি পড়বি। পৃথিবীর যে কোনো অণু, সেটাকে যদি তুই তার আণবিক ভর পরিমাণ নিয়ে নিতে পারিস, তার মানে সেটাকে 1 মোল পরিমাণ নেওয়া হয়। তার মানে দাদা কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আমি এক্ষুনি 44 বার করেছি। তাহলে এই আণবিক ভর পরিমাণ আমি যদি তাকে নিই, মানে আমি যদি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড নিয়ে নিতে পারি, তার মানে সেটাই 1 মোল কার্বন ডাই অক্সাইডকে বোঝায়। আমি বললাম একদম ভাই।
দাদা আর কার কার বের করেছিলে? বেশ, অ্যামোনিয়ার বার করেছিলে না? আণবিক ভর 17 বেরিয়েছিল। তার মানে দাদা নিশ্চয়ই আমরা বলতে পারি অ্যামোনিয়াটাকে যদি আমরা আণবিক ভর পরিমাণ মানে 17 গ্রাম যদি নিয়ে নিতে পারি, তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া ইকুয়াল টু 1 মোল অ্যামোনিয়া হবে। আমি বললাম ভেরি গুড ভাই, ভেরি গুড, একদম পরিষ্কার। আচ্ছা দাদা, আমি যদি তোমাকে ঘুরিয়ে এখন প্রশ্ন করি একটা, যে ধরো আমি 1 মোল পরিমাণ সোডিয়াম ক্লোরাইড নিয়েছি, তাহলে সেইটা ইকুয়াল টু কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড হবে? আমি বলছি তোকে আমি এক্ষুনি কি শিখিয়েছি ভাই, যে কোনো কিছু যদি তুই আণবিক ভর বা সংকেত ভরটা বার করতে পারিস, তাহলে সেই পরিমাণ যদি তুই তাকে নিয়ে নিস, তার মানে সেটা 1 মোলকে বোঝায়। তুই এই অণুগুলোকে আণবিক ভর পরিমাণ নিচ্ছিলি, মানে সেটাকে 1 মোল পরিমাণ নিচ্ছিলি। এটা আয়নীয় পদার্থ, এখানে আণবিক ভর হয় না, সংকেত ভর হয়। তাহলে সেইটাকে 1 মোল বোঝানোর জন্য তোকে তাকে সংকেত ভর পরিমাণ নিতে হবে। এটা যদি কোনো অণু হতো, তাকে 1 মোল বোঝানোর জন্য আমরা আণবিক ভর পরিমাণ নিতাম। তার মানে দাদা এখানে 1 মোল NaCl, তার মানে তার সংকেত ভর পরিমাণ। আমি বললাম একদম, NaCl এর সংকেত ভর কত? 58.5। তার মানে দাদা আমি যদি 58.5 গ্রাম NaCl নিয়ে নিই, তার মানে অ্যাকচুয়ালি আমি 1 মোল NaCl নিয়ে নিয়েছি। আমি বললাম একদম। দাদা আমাকে একটা কথা বলো তো, আমি যদি তোমাকে বলি 2 মোল কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টু কত গ্রাম কার্বন ডাই অক্সাইড, তুমি এটা কি করে বার করবে? আমি বললাম ভাই তুই আমাকে একটা কথা বল, তুই 1 মোল কার্বন ডাই অক্সাইড যদি বলতিস, তাহলে সেটা কত গ্রাম হতো রে? দাদা 1 মোল মানে 1 মোল একটা অণুকে নেওয়া মানে তার আণবিক ভর পরিমাণ নেওয়া, মানে 44 গ্রাম আমি নিয়ে নিতাম, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড হয়ে যেত 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে। আচ্ছা যদি 1 মোল মানে 44 গ্রাম হয় রে পাগলা, তাহলে 2 মোল মানে কত হবে? দাদা 1 কে 2 দিয়ে গুণ করলে তবে 2 হয়, তাহলে 44 কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আমি বললাম একদম ভাই, 1 মোল মানে যদি হয় 44 গ্রাম, তো 2 মোল মানে 88 গ্রাম হবে। একদম একদম একদম, গল্প শেষ, গল্প শেষ। তুই আমাকে বলতো, আমি ধর তোকে বললাম 1 মোল সালফার ডাই অক্সাইড ইকুয়াল টু ড্যাশ গ্রাম সালফার ডাই অক্সাইড, তুই এবার খুব সহজে ক্যালকুলেট করতে পারবি। তুই বলতে পারিস দাদা প্রথমেই আমি এর আণবিক ভরটা বার করি। সালফারের দাদা তুমি বলেছিলে 32, এই যে দেখো, এই যে দেখো তুমি লিখে দিয়েছিলে সালফারের 32, এই যে সালফারের 32 লিখে দিয়েছিলে, আর এই যে অক্সিজেনের তুমি 16 লিখে দিয়েছিলে। তাহলে সালফারের আমি এখানে 32 বসিয়ে দিচ্ছি, আর অক্সিজেন দুটো আছে বলে 16 গুণ 2 বসিয়ে দিচ্ছি। তাহলে 32 প্লাস 32 হয়ে গেল 64, যেহেতু এর আণবিক ভরটা 64 বেরিয়ে গেছে, তার মানে আমরা যদি 64 গ্রাম আণবিক ভর পরিমাণ সালফার ডাই অক্সাইডকে নিয়ে নিতে পারি, তার মানে সেটাই 1 মোল সালফার ডাই অক্সাইড বোঝায়। বললাম একদম ভাই। তো দাদা 1 মোল বলেছে, তো চুপচাপ 64 গ্রাম বসিয়ে দিয়ে আমি কেটে পারি আসি, একদম 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 শেষ। কঠিন কিরে? কঠিন? আরে কমেন্ট কর, কঠিন না কাঁপিয়ে দিয়েছিস? মূল কনসেপ্ট কাঁপাবি তো? 11 কেমিস্ট্রি কাঁপাবি তো রে? সাহস আছে তো মনে? এই উদ্যমটা যেন থাকে, এই ভরসাটা যেন থাকে। আমি বারবার বলেছি 11 কেমিস্ট্রি কাঁপিয়ে দেবো। কিছুদিনের মধ্যে যে ডেমো ক্লাসটা আমি দিচ্ছি, কবে দেবো? 1 তারিখে দেবো ডেমো ক্লাস, 28 তারিখ দেবো ভেবেছিলাম, 1 তারিখ দিচ্ছি। তোরা যদি বলিস 1 তারিখে দিয়ে দেবো বা 2 তারিখে দেবো, যেদিন বলবি, যেদিন তোরা হজম করতে পারবি আমাকে বল। পরমাণুর গঠন আমাদের ব্যাচের প্রথম ক্লাস, খুব ছোট ক্লাস দেবো, বিশাল বড় ক্লাস কিছু দেবো না। তোরা যেটুকু দেখে বুঝতে পারবি যে তোরা কেমিস্ট্রি বুঝতে পারছিস কিনা, সেইটুকু তোকে আমি দেবো। কাঁপিয়ে রেখে দেবো 11 কেমিস্ট্রি, আর 12 কেমিস্ট্রিতে এমনি কাঁপবে, যেমনি মাধ্যমিক কাঁপিয়েছি 11 12 অমনি ভাবেই কাঁপবে, দেখতে থাক না দাদা। তার মানে প্রিন্সিপাল নাম্বার 1 আমি বুঝে গেছি, যে কোনো অণু আণবিক ভর নিলাম 1 মোল হয়ে গেল, আণবিক ভরের দ্বিগুণ নিলাম 2 মোল হয়ে গেল, আণবিক ভরের 3 গুণ নিলাম 3 মোল হয়ে গেল, গল্প শেষ। এবার তারা 2 নম্বর প্রিন্সিপালটা বলো। ভেরি গুড ভাই। 2 নম্বর প্রিন্সিপাল হচ্ছে পৃথিবীর যে কোনো কিছুকে যদি আমি 1 মোল পরিমাণ নিয়ে নিই, তাহলে তার মধ্যে কণার সংখ্যা হয়ে যাবে 6.023 ইন্টু 10⁻23। দাদা এটা তো তুমি আগেও বললে, এটাই 2 নম্বর প্রিন্সিপাল ভাই। তার মানে যে কোনো কিছু বলতে দাদা, ধরো আমি 1 মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিয়ে নিলাম, তাহলে এর মধ্যে দাদা কি থাকবে? আমি বললাম খুব বোকা বোকা প্রশ্ন করে ফেললি তো। কার্বন ডাই অক্সাইড একটা কি? অণু। তুই 1 মোল পরিমাণ কি নিয়েছিস? একটা অণু নিয়েছিস। তার মানে তুই যদি 1 ডজন কলা নিতিস, তাহলে ওর মধ্যে কি 12খানা আঙুর থাকতো?
একদমই নয়। তাহলে তুই 1 মোল পরিমাণ অণু নিয়েছিস, তাহলে এর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.023 × 10⁻23 সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণু বর্তমান। তার মানে দাদা এই এতগুলো কার্বন ডাই অক্সাইড অণু একসাথে জুড়েছে, তখনই আমরা সেটাকে 1 মোল কার্বন ডাই অক্সাইড বলছি। আমি বললাম একদম একদম ভাই। আচ্ছা দাদা, আমি যদি তোমাকে বলতাম আমি 2 মোল কার্বন ডাই অক্সাইড নিয়ে নিয়েছি, তার মানে তুমি তাহলে কতগুলো কার্বন ডাই অক্সাইডের সমষ্টিকে বোঝাতে? আমি বলছি 2 গুণ অ্যাভোগাড্রো সংখ্যক, এতগুলো থাকতো মানে 12.046 × 10⁻23 এত সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণু এক জায়গাতে জড়ো হয়েছে। আমি ওপর থেকে দেখছি, ওরে বাবা এতগুলো, সবাই আমাকে সে কাউন্টিং বললো, দাদা 12.046 × 10⁻23 সংখ্যক আছে। বললাম ধুর, বল 2 মোল আছে। দিস ইজ দ্য গল্প, দিস ইজ দ্য ফান্ডা, বুঝলি রে? চল এবার দাদা 3 নম্বর কনসেপ্ট। 3 নম্বর কনসেপ্টের আগে তোকে শেখাবো একটু পুরনো জিনিস, এসটিপি। এসটিপির পুরো নাম কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার। এই যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস রে, কি পাপ করছিস রে তুই? হ্যাঁ, পুরোনো চ্যানেলটা তো সাবস্ক্রাইব করা আছে আমি জানি। নিচে দেখ একসাথে 2টো চ্যানেল আছে, নতুনটা অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি থেকে কর, আর যারা নতুন দেখছিস ওই 2টো চ্যানেলকে কর, এক্ষুনি করে দে। কি জোর জুলুম করছে রে ভাই, আমি সারা বছর বলবো না তোকে, নতুন চ্যানেল ভাই। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এবার একটু মন দিয়ে দেখ, এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারের না 3খানা ভ্যালু তোকে মনে রাখতে হবে রে ভাই। প্রথম ভ্যালুটা হচ্ছে এর প্রেসারের ভ্যালু। প্রেসারের ভ্যালুটা হচ্ছে 1 atm, মানে 1 বায়ুমণ্ডলীয় চাপ। দাদা এটা মানেই তো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। দাদা এটা মানেই তো 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ। আমি বললাম একদম রে ভাই। এখানে দাদা আমাকে ভলিউমটাও মনে রাখতে হয় না, এটাই মেন। ভলিউম হচ্ছে 22.4 লিটার, মানে এসটিপিতে নেওয়া মানে ভলিউমটা 22.4 লিটার। বল সব বল। আচ্ছা টেম্পারেচার, টেম্পারেচার হচ্ছে খেয়াল রাখ 0 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে লেখা যায় তোরা জানিস প্রত্যেকে 273 কেলভিন। হয়েছে, গল্প শেষ, গল্প শেষ, গল্প শেষ। চল এই 3টে ভ্যালু তোমাকে খেয়াল রাখতে হবে এবং এসটিপির পুরো নামটা খেয়াল রাখতে হবে। দাদা এটা কেন শেখালে? 3 নম্বর প্রিন্সিপালটা শেখাবো বলে। মনে রাখ এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থ তুই যদি নিয়ে নিস, ভাই আগের দিন তোকে আমি একটা জিনিস শিখিয়েছিলাম মনে আছে, যে কোনো গ্যাস মাত্রেই অণু হয়। তার মানে দাদা এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসীয় অণুকে যদি আমি নিয়ে নিই বা গ্যাসীয় পদার্থকে যদি আমি নিয়ে নিই, কত মোল নিয়েছিস? আমি বললাম দাদা 1 মোল নিয়েছি। কি নিয়েছিস? দাদা গ্যাস নিয়েছি। আচ্ছা গ্যাসের একটা আয়তন থাকে তো? একদম থাকে দাদা। কি পদ্ধতিতে মাপছিস তুই আয়তনটাকে? এসটিপিতে মাপছিস। কতটার মাপছিস? কতটা গ্যাসের মাপছিস? 1 মোলের মাপছি। মনে রাখবি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থ 22.4 লিটার আয়তন অধিকার করে। ম্যাটার করে না কোন গ্যাস আছে, আমি যদি এসটিপি কন্ডিশন ফিক্স করে দিই, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার ফিক্স করে দিই, তখন আমি যদি ধর 1 মোল কার্বন ডাই অক্সাইড নিলাম, 1 মোল অ্যামোনিয়া নিলাম, 1 মোল সালফার ডাই অক্সাইড নিলাম, প্রত্যেকটাকে কত মোল নিয়েছি? 1 মোল নিয়েছি দাদা। 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন কত হবে? 22.4 লিটার। মানে এইটার আয়তনও 22.4, এইটার আয়তনও 22.4, এইটার আয়তনও 22.4। আরে গল্প শেষ তো রে, গল্প শেষ তো রে। এবার তুই আমাকে বলে ফেলতো এই 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে এটা তো অণু। 1 মোল মানে কত? অ্যাভোগাড্রো সংখ্যক অণু। এই 1 মোল মানেও কত? অ্যাভোগাড্রো সংখ্যক অণু। এই 1 মোল মানেও কত? অ্যাভোগাড্রো সংখ্যক অণু। আরে অ্যাভোগাড্রোর সূত্রটা কি ছিল রে? একই চাপ ও উষ্ণতায়। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার মানে তো একই চাপ আর একই উষ্ণতায়, সম আয়তন সকল গ্যাসে। দেখ প্রত্যেকটা গ্যাসের আয়তন সমান, তাহলে একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। আরে মিলছে তো রে, ডট গুলো কানেক্ট হচ্ছে তো রে,
মনে পড়ছে তো? একই চাপ ও উষ্ণতায় অ্যাভোগাড্রো সূত্র গ্যাসের আচরণে পড়েছিলি। একই চাপ ও উষ্ণতায় যদি আমরা প্রত্যেকটা গ্যাসকে সম আয়তন নিয়ে নিতে পারি, তাহলে সেই প্রত্যেকটা মানেই হচ্ছে সমসংখ্যক অণু। যেমনি এখানে 22.4 লিটার নিয়ে নিয়েছি প্রত্যেকটা, মানে প্রত্যেকটাই 1 মোল, তার মানে প্রত্যেকটাতেই অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান। ফিনিশ। হিয়ার ইজ ইউর মোল কনসেপ্ট। লেখ জয় ধামাকা। যদি এই পর্যন্ত কাঁপিয়ে দিয়ে থাকিস লেখ জয় ধামাকা। 11 কেমিস্ট্রি কোথায় যাবে রে? এইভাবেই এখানে দাঁড়িয়ে থাকবো রে, এইভাবেই দাঁড়িয়ে থাকবো। যারা তোরা এত সংখ্যক ছেলে মেয়ে আমার উপর ভরসা দেখি 11 কেমিস্ট্রি কম্বো ব্যাচে ভর্তি হয়েছিস না, 2 বছর কাঁপিয়ে দেবো। আর তুই কি করবি আমি জানি না, তোকে কেমিস্ট্রিতে আমি একটুও ওই ঘুমানোর বিষয়টা আনতে দেবো না যে পরে হবে, পরে হবে না ভাই, আজকেই করতে হবে। চল, 17 গ্রাম অ্যামোনিয়া। দাদা কত মোল অ্যামোনিয়া? আরে বল রে, বল রে। তার মধ্যে NH3 অণুর সংখ্যা কত? আরে পারবি তো রে, নিচে কমেন্ট কর। 1 নম্বর প্রশ্নটি নিচে কমেন্ট কর। STP তে তার আয়তন কত? আরে কমেন্ট কর। দাদা 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আরে বাচ্চা হয়ে গেছে তোদের কাছে এখন। কনসেপ্ট কনসেপ্ট একদম হাই লেভেলে শিখে নিয়েছিস তোরা। বেসিক অন মানে এই বেসিক ধুমধামাম, একদম কি স্লোগানটা ভুলে গেছি। চল, 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড। দাদা কত মোল কার্বন ডাই অক্সাইড? আরে নিচে লেখ, কমেন্ট কর। তার মধ্যে কার্বন ডাই অক্সাইড অণুর সংখ্যা কত? আরে পেরে যাবি রে। 88 গ্রাম মানে কি দাদা? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর তো 44 হয়, তার মানে দাদা 44 গ্রাম নেওয়া মানে 1 মোল পরিমাণ নেওয়া, তার মানে দাদা 88 গ্রাম নেওয়া মানে 2 মোল পরিমাণ নেওয়া, তার মানে এখানে 2 মোল হবে। দাদা অণুর সংখ্যা বার করতে বলেছে, 1 মোল হলে অ্যাভোগাড্রো সংখ্যক হতো, 2 মোল হয়েছে বলে 2 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক হবে। দাদা আয়তন কত? দাদা STP তে যদি 1 মোল নিতাম তাহলে 22.4 লিটার হতো, 2 মোল চলে এসছে, তাহলে আয়তন হয়ে যাবে 2 ইন্টু 22.4, হয়ে গেল 44.8 লিটার। গল্প খতম, খতম, খেল খতম। 1 মোলের জন্য 22.4 লিটার, তো 2 মোলের জন্য 2 ইন্টু 22.4, 44.8 লিটার। নেক্সট বলেছে 117 গ্রাম NaCl এ। প্রথমেই স্টপ। NaCl এর সংকেত ভর কত? 58.5। দাদা 117 গ্রাম দিয়ে দিয়েছে ভাই। 58.5 গ্রাম NaCl যদি তুই নিয়ে নিস, তার মানে তুই 1 মোল পরিমাণ নিয়েছিস। তাহলে তুই যদি 117 গ্রাম নিয়ে নিস, ভাই 58.5 কে 2 দিয়ে গুণ করলেই তো 117 হয় রে। তাহলে 1 মোলটাও তো 2 দিয়ে গুণ হয়ে 2 মোল হয়ে যাবে। বল একদম? একদম। তার মানে দাদা 117 গ্রাম NaCl নেওয়া মানে, ঘুরিয়ে কেন বলছো বলো, তুমি 2 মোল NaCl নিয়েছো। আমি বললাম একদম। দাদা বলেছে এর মধ্যে কত মোল Na+ আছে, কত মোল Cl- আছে। দাদা মোল জিজ্ঞাসা করেছে আয়নের, এটা আমরা কি করে বার করবো? আমি বললাম ভাই তুই অত দিকে তাকাচ্ছিস কেন? 11 কেমিস্ট্রিতে যখন শেখাবো তখন কি অ্যাপ্রোচে শেখাবো দেখে নে। তোকে আমি বলবো আচ্ছা ভাই তুই ধর তো তোর কাছে মাত্র একটা NaCl আছে, মাত্র একটা, জাস্ট 1 পিস ভাই, মাত্র একটা। ওই একখানে NaCl কে যদি তুই ভাঙিস তাহলে তুই কটা Na+ পাবি? দাদা একটাই পাবো। কটা Cl- পাবি? দাদা একটাই পাবো। আচ্ছা যদি একটা NaCl কে ভাঙিস তাহলে একটা Na+ পাচ্ছিস, একটা Cl- পাচ্ছিস। যদি তুই দুটো NaCl কে ভাঙিস, দাদা দুটো Na+ পাবো, দুটো Cl- পাবো। আচ্ছা যদি তিনটেকে ভাঙিস, দাদা তিনটে Na+ পাবো, তিনটে Cl- পাবো। তার মানে তুই এইটা স্বীকার করছিস তো যে তুই যতগুলো NaCl নিবি তুই ততগুলো Na+ পাবি, ততগুলো Cl- পাবি। আমি বললাম হ্যাঁ। আচ্ছা তোকে যদি আমি একটুখানি এখন জিজ্ঞাসা করি এখানে, যে ধর তুই 1 মোল NaCl নিয়েছিস, দাদা তাহলে আমি 1 মোল Na+ পাবো, 1 মোল Cl- পাবো, কারণ এটার যা সংখ্যা এটারও তাই সংখ্যা, এটারও তাই সংখ্যা। একটা নিলে একটা, তো 1 মোল নিলে 1 মোল 1 মোল। তাহলে এটাই তো 11 কেমিস্ট্রির লজিক। এইভাবেই তো তোকে প্রশ্ন সলভ করে শেখাবো আমি। আচ্ছা তুই এবার মানছিস তো তুই 1 মোল নিলে 1 মোল 1 মোল পাবি। আচ্ছা যদি তুই 2 মোল নিতিস, দাদা এটাও 2 মোল পেতাম, দাদা এটাও 2 মোল পেতাম। তার মানে তুই মানছিস তো তোর উত্তর হয়ে গেছে। তুই যদি 2 মোল NaCl নিস, এর মধ্যে Na+ আয়নের সংখ্যাও 2 মোল। 2 মোল মানে কত? 2 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক বের করে নিতে পারবি। Cl- আয়নের সংখ্যাও 2 মোল, 2 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক বার করে নিতে পারবি। খতম, শেষ। মোল কনসেপ্ট যতটা লাগতো খতম, বাকি 11 কেমিস্ট্রিতে বুঝে নেবো।
যারা যারা ব্যাচের মধ্যে এখনো জয়েন করিসনি ভাই, যারা চেয়েছিলি কয়েকজন যে দাদা তুমি কয়েকটা ক্লাস করাও আমরা দেখি আগে, আমি আশা করবো তুই দেখেছিস। কিছুদিন পরে 11 আমাদের যে ব্যাচটা ধামাকা প্রো, আর যারা ধামাকা প্রো প্লাস এলিট দুটোই নিয়ে নিয়েছিস কম্বো ব্যাচ, তাদের ডেমো ক্লাসটা আসছে। পরমাণুর গঠন ক্লাস নাম্বার 1, কেমিস্ট্রির প্রেমে পড়ে যাবি তুই। উপকক্ষের মাধ্যমে সব জিনিসপত্র তোর সামনে আমি তুলে ধরবো। এতদিন কক্ষপথ পড়ছিলি না, এবার দেখাবো এসপিডিএফ এর জাদু। যারা যারা এখনো আমাদের ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিসনি বা জানিস না, তাদেরকে বলি কিভাবে করতে হবে। আমাদের অ্যাপ্লিকেশন আছে অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস, এই পুরোটা তুই সার্চ করবি অথবা নিচে দেখবি তোর অ্যাপ লিংক দেওয়া রয়েছে পিন কমেন্টে, ওখান থেকেও তুই যেতে পারিস। যাওয়ার পরে তোমার সামনে অ্যাপ্লিকেশন খুলবে, এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের লোগো। এখানে তুমি ইনস্টল করার পরে ওপেন অপশন দেখাবে, ওপেন যেই মাত্র করবে তোমার কাছে এখানে পশ্চিমবঙ্গের সবচেয়ে অ্যাফোর্ডেবল ব্যাচগুলো তুমি দেখতে পাবে। আমি আমাদের ছেলে মেয়েদের জন্য এই জিনিসটা করেছি। তবে একটা বিষয় খেয়াল রাখিস ভাই বা বোনেরা, আমি বোনদেরকেও ভাই বলি, এটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল। এই কোর্স ফিসটা, এই 1499 টাকাটা, এটা কিন্তু বেশি দিন রাখা সম্ভব ছিল না। প্রথম থেকেই আমি বারবার করে তোদেরকে বলেছিলাম যে 28 তারিখটা হচ্ছে আমি লাস্ট ডেট রাখবো, তারপরে কম্বো কোর্সটার ফিসটা একটু বেড়ে যেতে পারে, এবং সত্যি সেটা বাড়বে। সেই কোর্স ফিসটা হয়ে যাবে 1799 টাকা। তবে খেয়াল রাখিস, যারা যারা 1499-তে পারচেস করে ফেলেছিস তাদের কাছে ওই 1499টার জন্যই, বা ওটা একবারই তুই পে করার ফলে তুই এখন 2 বছর পড়তে পারবি, 11-12 পুরো পড়তে পারবি। তারপরেও তোর কাছে ক্লাসগুলো একটা বছর থাকবে। এই ব্যাচটার ভ্যালিডিটি আমি 3 ইয়ার্স রেখেছি ভাই, 3 বছর, এবং ওয়ান টাইম কোর্স ফি রেখেছিলাম 1499 টাকা। 3 বছর তুই পড়তে পারবি এটাতে। 2 বছর নর্মাল পড়ছিস, 1 বছর যদি কেউ জয়েন্ট নিটের জন্য 1 বছর ড্রপ দিস বা সাইডে সাইডে পড়াশোনা করিস, সেও এটা পড়তে পারবি। বেসিক গুলোকে তখনও তোর কাছে থাকবে সব। 1499 আমি রেখেছিলাম, বাট তোরা প্রত্যেকেই জানিস এইভাবে 2-3 বছরের জন্য 1499 দেওয়াটা খুব অসম্ভব বিষয়। ওই জন্য আমি এটার একটা ডেডলাইন দিয়েছিলাম 28 ফেব্রুয়ারি। ওই 28 তারিখের পর কিন্তু এই ব্যাচের ফিসটা 1799 টাকা হয়ে যাবে। তোরা প্রত্যেকেই বুঝতে পারছিস 1799 টাকাও 2 বছর 3 বছরের রেসপেক্টে খুব কম। সেই জন্য আমি আশা করবো তোদের তাতেও কোনো আপত্তি নেই, যারা কিনতে পারবি না এই সময়ের মধ্যে। 1799 ভাই, 2-3 বছরের ফিস খুবই কম, ওয়ান টাইম মাত্র তোকে এটা পেমেন্ট করতে হবে। পশ্চিমবঙ্গের সবচেয়ে অ্যাফোর্ডেবল এটাও ছিল, পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে অ্যাফোর্ডেবল এটাও আছে। এই দুটোকেই তুই বিট করতে পারবি না ভাই। তবে খেয়াল রাখিস, আমি চেষ্টা করছি, আমি কথা বলছি, যদি এই টাইমটাকে মার্চের অন্তত যাতে 3 তারিখ, আমি তো 10 তারিখ বলেছি, অন্তত যাতে 3 তারিখ 5 তারিখ অব্দি রাখা যায় এই 1499টা, আমি চেষ্টা করছি তোদের জন্য। বাট যদি তারপরেও কেউ কিনিস 1799 যদিও হয়ে যায়, খেয়াল রাখবি এটাও পশ্চিমবঙ্গের সবচেয়ে অ্যাফোর্ডেবল ব্যাচ। এবং তোকে যা করানো হবে এখানে, তুই বুঝতেই পারছিস কি জায়গা, কি এক্সটেন্ডে তোকে আমি পৌঁছে দিতে পারি, কতটা আমরা খাটবো একসাথে, তুই এইটুকু জানিস। যারা অলরেডি ভর্তি হয়ে গেছিস তাদের কোনো চিন্তা করার দরকার নেই, যারা এখন ভর্তি হতে চাস ইমিডিয়েট ভর্তি হয়ে যা ভাই। আমি চেষ্টা করবো 28 ফেব্রুয়ারির পরে মার্চের 3 অব্দি 10 অব্দি টানার, যদি সম্ভব না হয় 28 ফেব্রুয়ারি পর্যন্তই থাকবে, তারপরে কিন্তু 1799 হবে। আমি বারবার তোদেরকে বলে দিচ্ছি, এটা শুধুমাত্র 11 এর সেমিস্টার 1+2 মিলিয়ে এটা 999 টাকা আছে, ওয়ান টাইম পেমেন্ট। এটাও পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে অ্যাফোর্ডেবল ভাই। তুই পুরো বছর পেয়ে যাচ্ছিস 999 টাকায়, আর এটা তুই 2 বছর পাচ্ছিস 1499 টাকা, 11+12 পুরোটা। ব্যাস, আর কিছু তোদেরকে বলার নেই, তোরা সবই জানিস। দাদা যদি স্ক্যানারে অন্য কেউ পেমেন্ট করে দেয় তাহলে হবে, অবশ্যই হবে ভাই। তুই ব্যাচের মধ্যে যাবি, এখানের মধ্যে ক্লিক করবি, বাই নাও অপশন দেখাবে, সেখানে তোর যদি গুগল পে, ফোন পে ফোনটার মধ্যে থাকে ওখান থেকে তুই পে করতে পারবি। তাহলে নিচে দেখবি একটা স্ক্যানার দেখাবে, স্ক্যানারটা অন করবি, পাশের কাউকে বলবি দাদা পে করে দাও, কাকু পে করে দাও। পে করে দিলে তুই যে নাম্বারটা দিয়ে অ্যাপটা লগ ইন করেছিস তোর ওই নাম্বারটাই জয়েন হবে। অনেকে বলছিস দাদা স্ক্যানারে পে করার সময় বাঞ্চ মাইক্রো টেকনোলজিস দেখাচ্ছে, ওটা অ্যাপের কোম্পানির নাম ভাই, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। যারা যারা অলরেডি ভর্তি হয়ে গেছিস তাদেরকে অনেক শুভকামনা। তোদের 6 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, মঙ্গল আর শুক্রবার 7:30 থেকে আমি ক্লাস রেখেছি। সবাই বলছে 8টা থেকে করতে, তোরা নিজেদের ভিউ পয়েন্ট জানা, তোরা জানা 8টা থেকে করলে সুবিধা হয় না 7:30। সবার কথা বুঝি আমি একদিন অফিসিয়ালি এখানে এসে অ্যানাউন্স করবো কবে থেকে কটার সময় ক্লাস শুরু হচ্ছে। সবাই খুব ভালো থাকিস। ব্যাচের মধ্যে অ্যাডমিশন যারা নিয়ে নে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে লাইভ ক্লাসে। ধামাকা চলবে, ধামাকা চলছে, আরো ভয়ঙ্কর ধামাকা হবে। জয় ধামাকা। সবাই ভালো থাকিস, বাংলা মিডিয়ামে হবে।